আজকে আমরা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন সম্পর্কিত আলোচনা আবার শুরু করব। আপনারা যারা ভেরিফিকেশন বা ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আপনারা আশা করছি এতদিন যে প্রস্তুতিটা কিছুটা দোলাচালের মধ্যে, কিছুটা অনিশ্চয়তার মধ্যে চালাচ্ছিলেন, সেটা আরও ভালো করে এবং যাতে করে ফাইনাল যে মেরিট লিস্ট সেখানে আপনাদের নামটা দেখতে পান, তার জন্য যথাসম্ভব পরিশ্রম করবেন এবং পরিশ্রমটাকে ফলপ্রসূ করবেন। সেই শুধু আশা বলবো না, সেই নিশ্চয়তা নিয়ে আপনারা এগিয়ে চলছেন। তো আমরা পুরো অংশটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা পোর্শন ইন্টারভিউ এবং আরেকটা ডেমনস্ট্রেশন। দুটোই সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু ডেমনস্ট্রেশনটা একেবারে হাতে কলমে দেখানো যে আপনি একটা শ্রেণীকক্ষের মধ্যে কি করবেন, সেটা কিন্তু কোথাও গুরুত্বটা একটু বেশি হয়ে যায়। এবং যেহেতু যথেষ্ট নাম্বার রয়েছে এখানে, আমাদেরকে কিন্তু অনেকগুলো বিষয়ে সচেতন থাকতে হবে। দেখুন, সাধারণ যে বিষয়টা কি, ইন্টারভিউটা কিন্তু মোটেই কঠিন বিষয় নয়। কেন নয়? কারণ এখানে আপনি যা আপনি তাই। অর্থাৎ আপনার মধ্যে যে শিক্ষক সত্তাটা রয়েছে, সেই শিক্ষক সত্তাটাকে প্রকাশ্যে আনা, এটাই আপনার কাজ। আপনি এতদিন ধরে যে স্বপ্নটা পোষণ করতেন মনে মনে, সেইটাকে আপনাকে অ্যাক্ট করতে হবে। সেটা আপনার ভাবভঙ্গিতে, আপনার কথায় বার্তায়, আপনার বডি ল্যাঙ্গুয়েজে, সব কিছুতে সেটা প্রকাশ পাবে। আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, সেটা আপনাকে দেখে বোঝা যাবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে, আপনার কথা বলার ধরনে বোঝা যাবে। এইটুকুই, এর বাইরে অতিরিক্ত কিছু নয়। তো এই এই যে অ্যাপ্রোচটা, এইটা যদি বুঝতে পারেন, তাহলে সেখানেই কিন্তু ৯৯% কাজ হয়ে যায়। এবং এর জন্যই ইন্টারভিউতে যাওয়ার পোশাক আশাকের কথা আসে। এর জন্যই আপনাকে বেশ কিছু প্রশ্ন, যেগুলোর মুখোমুখি হতেই হয়, সেইগুলো কোথাও আমরা কিভাবে উত্তর দেব, কি বলবো কি বলবো না, সেটা কোথাও আমাদের ভেবে যেতে হয়। আমরা ঠিক কিভাবে একটা শ্রেণীকক্ষের মধ্যে কি অ্যাক্ট করব, কিভাবে আমরা বলবো, কিভাবে আমরা উপস্থাপন করব, সেইগুলো একটু চর্চা করে যেতে হয়। এখানে তার বেশি কিন্তু মোটেই কিছু নয়। এখানে কারণ আমরা এখানে কোনো কৃত্রিম বিষয় করতে যাচ্ছি না। যেটা আমরা করব, যেটা আমরা করে এসেছি এতদিন, বা যেটা আগামীতে করব, সেটাই আমরা দেখাবো, সেটাই আমরা চাক্ষুষ করাবো। সুতরাং প্রথমত যে বিষয়টা আমাদের আসে, আমাদের মনে হয় যে আমরা একটা মুখোমুখি হতে যাচ্ছি, একটা ভয় কাজ করে, সেইটা কমপ্লিটলি আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা প্রথম কাজ। কোনো কিছুর আগে, কোনো কিছু ভাবার আগে, বোঝার আগে, এই যে ইন্টারভিউতে ফেস করার একটা ভয়, একটা জড়তা, একটা হীনমন্যতা, এই জায়গাটা কিন্তু প্রথমেই বাদ দিতে হবে। এটা প্রথম কাজ কোনো কিছু করার আগে। যেখানে ভয়ের কিচ্ছু নেই, কারণ আমি যা আমি তাই, আমি সেটুকু, আমি আমার সত্তাটাকে দেখাতে যাচ্ছি, সেখানে তারা দেখবে, সেইটুকুই, আর কিছু নয় এখানে। এটা প্রথম কাজ। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার বিষয়গত দক্ষতা কিন্তু পরখ করা হয়ে গেছে। বিষয়গত দক্ষতা, সেটা এখানে গৌণ, মুখ্য নয়। বাদ নয়, কিন্তু মুখ্য নয়। বাচনভঙ্গি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রোল এখানে প্লে করবে। কি কি করবে সেটা আমি একটা একটা পার্টে ভেঙে আলোচনা করব। কি কি বিষয়ের উপর আপনাদের গুরুত্ব দিতে হবে আবারও একবার মনে করিয়ে দেব। এগুলো নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে বলেছি, আজকে আবারও বলবো। আপনারা সেগুলো
আরও বেশি করে গুরুত্ব দেবেন, যেহেতু আপনারা ওই যেটা বললাম যে অনিশ্চয়তা কোথায় যেটা ছিল সেটা কেটে গেছে, বাকিটুকু এখন একেবারে 100% নিজেকে উজাড় করে দেওয়া। কারণ এই সুযোগ আগামীতে কবে আসবে সেটা আপনারা কিন্তু জানেন না, কেউ জানে না। সুতরাং 100% দেয়া, এবং আমার র্যাঙ্ক তো এই, আমি তো লাস্ট কাট অফে এসেছি, বা অনেকে তো 10 নম্বর পেয়ে অনেক এগিয়ে আছে, এই ধরনের ভাবনা এখানে কিন্তু কোনো জায়গা নেই। কারণ অনেক বেশি নাম্বার এখানে রয়েছে, আগে কি হয়েছে সেটা কিন্তু এখানে ম্যাটার করবে না। এখানে কেউ 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়বে না, প্রত্যেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, এবং সেখানে আপনাকে আপনারও 100% দিতে হবে, এবং যে দুর্বলতাগুলো ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। কোথায় কোথায় ঘাটতি থাকে? আচ্ছা, আরেকটা বিষয় বলি যেটা প্র্যাকটিক্যাল বিষয়, যে এই মুহূর্তে যারা ইন্টারভিউ অলরেডি দিয়েছেন তারা কি, তাদেরকে কি ফেস করতে হয়েছে। প্রথমত, ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু অনেকটা সময় দেওয়া হয়, সেটা সম্ভব নয় একটা পুরো প্রসেসিংয়ের মধ্যে, সেটা সম্ভব নয়। ওই যেমন আপনাদের ঠিক বলতাম যে 3, 4, 5 মিনিট, মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, তার বেশি কিন্তু নয়। এবং কখনো কখনো হয়তো দেখা যাবে, যদি যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যদি মানে একটা তো আভাস পাওয়া যায়, আপনার শুরুটা থেকেই আভাস পাওয়া যায় আপনি কেমন পড়াবেন, তো সেটা তারা দেখে বুঝে গেলে সেটা হয়তো কখনো কন্টিনিউ করতে না বলেন, কিন্তু আমাদের মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটের একটা হিসাব নিয়ে চলতে হবে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল বিষয়। আর প্রশ্ন যে অনেক ভুরি ভুরি করা হচ্ছে, অনেক কিছু হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরকম কিছু নয়। যেটা স্বাভাবিকভাবে হয়, যে নর্মাল ইন্টারভিউয়ের মধ্যে 3টে সেকশন আছে। সাধারণ ইন্টারভিউয়ের মধ্যে 3টে সেকশন আছে। কি? 1 নম্বর হচ্ছে সাবজেক্ট, বিভিন্ন বিষয়, বিভিন্ন অংশ থেকে প্রশ্ন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কি পেডাগজি, বা যেটা আমরা চাইল্ড সাইকোলজি বলি। আর 3 নম্বর বিষয় কি না, কমন জেনারেল নলেজ, বা আপনার যে পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয়, আপনার পার্সোনালিটিটা কেমন সেটাকে টেস্ট করার জন্য বিভিন্ন রকমের প্রশ্নাবলী। এবং এর মধ্যে এই পার্টটা সব থেকে বড়, মানে এর যে সিলেবাসের কথা যদি আমরা বলি, সেটা কিন্তু কোনো লিমিটেশন নেই, এই সিলেবাসটা কিন্তু আনলিমিটেড। আমরা সাবজেক্ট খুব ভালো করে পড়ে যেতে পারি, আর চাইল্ড সাইকোলজিও তার একটা সিলেবাস আছে, আমরা জানি, সেটা আমরা দেখে যেতে পারি। কিন্তু এই জায়গাটা আমরা যাই দেখে যাই না কেন, একটা কমন জায়গা তো আছে, সেটা দেখে যাব, কিন্তু এটা আনলিমিটেড। তো সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে, এটা একটা পার্ট, এটা সাধারণ ইন্টারভিউর একটা পার্ট। এবার এর এক একটা পার্ট নিয়ে আমি আলোচনা করব, আপনাদেরকে কি স্ট্র্যাটেজি নিতে হবে মূলত সেটা এখানে বলবো। এবার সাবজেক্ট, প্রথমত সাবজেক্ট, এখন আপনার যে সাবজেক্ট সেটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ যারা এক্সপার্ট বসে থাকবেন তারা সাবজেক্টের এক্সপার্ট। আপনার যে এখানে ধরুন 19-এর যে প্রশ্নোত্তর করা হবে, সেরকম নয় যে শুধুমাত্র ওই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে, যে কোনো স্ট্যান্ডার্ডের কিন্তু কোয়েশ্চেন এখানে হতে পারে, আপ টু এমএসসি লেভেল, স্পেশাল পেপার, এই ধরনের বিষয় সেটা কিন্তু প্রশ্ন হতেই পারে। তো সাবজেক্টের কোনো কিন্তু লিমিটেশন থাকছে না, পুরোটাই আপনাকে পড়ে, ইভেন প্র্যাকটিক্যালের বিভিন্ন বিষয় যেগুলো হয়তো এই সিলেবাসে কোনো সম্পর্ক নেই, সেগুলো আপনাকে দেখে যেতে হবে।
এবং নর্মাল কোয়েশ্চেন তো থাকবেই, সেগুলোও দেখে যেতে হবে এটা। দ্বিতীয়ত, চাইল্ড সাইকোলজির যে ব্যাপারটা, সাধারণত একজন এক্সপার্ট থাকেন। এবার সব বোর্ডে যে থাকবেন এরকম নয়, মানে সে না থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু দেখে যেতে হবে, সবটাই জেনে যেতে হবে। এটারও সিলেবাস লিমিটেড, আপনি মোটামুটি বুঝতে পারবেন। বাকিটুকু যেটা আমাদের যে কমন প্রশ্ন, আপনি কোথা থেকে আসছেন, শিক্ষকতা পেশাতে কেন যেতে চান, আপনার কি কি গুণাবলী আছে, কি কি দুর্বলতা আছে, ইত্যাদি থেকে শুরু করে জিকে পার্টের যে কোনো অংশ, আজকের শিক্ষা ব্যবস্থা, বা আপনার কি বিশেষত্ব আছে, বা আপনি কি সেখানে করতে পারবেন, আলাদা কি গুণাবলী আছে, আপনাকে কেন এই চাকরির জন্য নিজেকে আপনি যোগ্য মনে করছেন, এই ধরনের যে প্রশ্ন, সেইগুলো কিন্তু এইখানে সমস্ত আসবে। এবং সেখানে নানা রকম আপনাকে পাজেল করা প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, আপনার কমন সেন্স যাচাই করার জন্য, আপনার উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য, ইত্যাদি ইত্যাদি নানা রকম পরিস্থিতি যাচাই করার জন্য প্রশ্ন করা হতে পারে। এটা গেল একটা পার্ট, আমরা ধরে নিচ্ছি এটাতে 10 নম্বর আছে। এবং দ্বিতীয় যে পার্ট, যেটা মোস্ট প্র্যাকটিক্যাল পার্ট, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। মূলত বলা যায় এই জায়গাটা দেখে কিন্তু আপনাকে যাচাই করা হবে, কারণ এটাই আপনাকে করতে হবে একটা শ্রেণীকক্ষে গিয়ে, স্কুলে মূলত এই কাজটা করতে হবে আপনাকে। সুতরাং সেটার জন্য কি কি দিকে আপনাকে নজর রাখতে হবে সেটা ছোট করে আমরা একটু দেখে নেব। ডেমনস্ট্রেশনের জন্য কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমত, একজন শিক্ষকের যে গুণাবলীগুলো থাকে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে তার কণ্ঠস্বর। কণ্ঠস্বর, দেখুন, এর মানেই নয় যে আমাদের কণ্ঠস্বরটা বদলে ফেলতে হবে। আমার লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যালো? তো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কণ্ঠস্বর। এবার কণ্ঠস্বরের মধ্যে অনেক কিছু আসে, সেই বিষয়টা বলি। কারণ যেটা দিয়ে আপনি মূলত পুরো একটা ক্লাস ডিউরেশন পুরো যেটাকে দিয়েই চলবে, সেটা হচ্ছে আপনার কণ্ঠস্বর। এবং এটার মধ্যে কি কি বিষয় আসবে? প্রথমত হচ্ছে স্পষ্ট উচ্চারণ, যেটা অনেকের ক্ষেত্রেই নেই। আমি যতগুলো ডেমো আপনারা দিয়েছেন সেখানে কিন্তু এই উচ্চারণের দিকটা অনেকেরই ঘাটতি রয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে আমি পরে আরও ডিটেলে বলবো, যখন আপনাদের লাইভে ইন্টারাকশন বা ডেমো আপনারা দেবেন, সেটা আগামীকাল থেকেই শুরু হবে। তো সেটাতে এই উচ্চারণের দিকটা আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। অনেকেরই এটাতে সমস্যা ছিল বা আছে। এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা একটা কথাকে গুরুত্ব দিতে হবে এবং উচ্চারণটা যেন স্পষ্ট হয়। তারপরে হচ্ছে যেটাকে ভয়েস মডুলেশন বলা হয়, উচ্চ নিচু স্বর, ভয়েসের ওঠানামা হবে। আমরা যখন কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি তখন আমাদের সেটা ভয়েসটা কিন্তু আলাদা হয়ে যাবে। কোনো একটা খুব ইন্টারেস্টিং কিছু বলছি, একটু থেমে গিয়ে একটুখানি সময় নিয়ে সেটাকে বলা, এইগুলোতে কি হয়, ছাত্রছাত্রীদের ইন্টারেস্টটা গ্রো হয়। এবং আপনি যখন এটা
অ্যাক্ট করে দেখাচ্ছেন, তখন আপনার সামনে যারা ইন্টারভিউয়ার বসে আছেন তারাও কিন্তু সেখানে মনোযোগ আকর্ষণ বোধ করবেন, যদি এরকম উচ্চ নিচু স্বর আপনারা করতে পারেন। ভয়েস মডুলেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণ কথা সাধারণভাবে বললে কিন্তু হবে না। একটা শ্রেণীকক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ইন্টারেস্ট ধরে রাখতে চান, তাহলে এই বিষয়টাকে রপ্ত করতে হবে। আপনি যে বিষয়বস্তুটা পড়াচ্ছেন সেটাকে নানানভাবে বলা, মানে ওই যে শব্দটা, ওই যে পুরো সেন্টেন্সটা আপনি বলছেন, তার মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে। সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ পুরোপুরি আবেগ দিয়ে সেই জায়গাটা যে দেখবেন, ওই ওই সেন্টেন্সটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, ওই জিনিসটার মধ্যে আপনি নিজে ঢুকে পড়তে পারেন, তাহলে এটা অটোমেটিক আসবে। যে কোথায় আপনাকে ভয়েসটাকে হাই, একটু লো, কোথাও একটু থেমে গিয়ে বা একটু জোর দিয়ে বলা, এইগুলো কিন্তু থাকতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কি? দৃঢ়তা। আপনি যেটা বলছেন খুব লাইটলি সেটাকে বলবেন না। আপনি যেটা বলছেন সেটা দৃঢ়ভাবে বলতে হবে। উপস্থাপন ভঙ্গিটা খুব দৃঢ়তার সাথে হবে। কারণ আপনি যে টপিকটা বলছেন, যে টপিকটা নিয়ে আলোচনা করছেন, এটা একটা আত্মবিশ্বাস প্রকাশ পাবে সেটাকে, এবং সেটা যে একদম ধ্রুব সত্যি, বাস্তবসম্মত, আপনার ভয়েসের মধ্যে সেটা প্রকাশ পাবে। একদম দৃঢ় ভঙ্গিতে সেটা উপস্থাপন করতে হবে, দৃঢ়তা থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা বলছি, প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনার যে আপনি লিখে নিতে পারেন, বা সেটা যদি ভেবেও নেন যে আমি এই বিষয় বলবো, এইগুলো কিন্তু মাথায় থাকবে বলার সময়। আপনি যখন ডেমনস্ট্রেশন দিচ্ছেন, সেটা দেওয়ার সময় এগুলো কিন্তু মাস্ট। আর কি? সাবলীল হতে হবে। অনেকে কি করেন, মানে আত্মবিশ্বাসের অভাব থেকেই আসে, বিষয়টাতে কিন্তু তারা সাবলীল নন। অভ্যাসের ঘাটতি থেকে আসে, কখনো 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 খুব নার্ভাস হয়ে গিয়ে আসে, যে বিষয়বস্তুটা ফ্লুয়েন্টলি তিনি বলতে পারছেন না। তার টপিকটা তিনি খানিকটা বলছেন, খানিকটা থামছেন, আবার বলছেন, আবার ভুলে যাচ্ছেন। মানে যে কোনো কারণেই হোক, সেটা শুধুমাত্র যে ভুলে যাওয়ার কারণে নয়, অনেক সময় টেনশন থেকে আসে, অনেক সময় ঘাটতি, মানে পড়ার ঘাটতি, অভ্যাসের ঘাটতি থেকে নানা কারণে হতে পারে। সাবলীল ভঙ্গিতে একটা নির্দিষ্ট ছন্দে বলে যেতে হবে। মানে এরকম নয় যে উম, খুব ধীর গতিতে আপনি বলছেন বা খুব ফাস্ট বলছেন। মোটামুটি একটা সাধারণ সাবলীল ছন্দে, বোধগম্য ছন্দে আপনাকে এটা বলে যেতে হবে। তাহলে একটা কণ্ঠস্বরের মধ্যে কিন্তু এই চারটে পার্ট অবশ্যই থাকতে হবে। তবে এই জায়গাটাতে আপনি ভালোভাবে সেটাকে উপস্থাপন করতে পারবেন। কারণ এখানে মূলত উপস্থাপন, আপনি ক্লাসটা কীভাবে সাজাচ্ছেন, কীভাবে উপস্থাপন করছেন, সেটা দেখা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ভঙ্গি। আমরা এক কথায় বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারি। শুধুমাত্র এখানে দাঁড়িয়ে একদম স্টিল দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি লেকচার দিচ্ছেন, বলে যাচ্ছেন, এরকমটা কিন্তু হবে না। আপনার কখনো পা মুভমেন্ট করবে, কখনো হাত মুভমেন্ট করবে, কখনো মাথা, মানে ঘাড়, গলা, এগুলো কিন্তু মুভমেন্ট হবে। এবং সেটা কেমনভাবে হবে? বিষয়বস্তু অনুযায়ী। আপনি নিজেই সেই বিষয়বস্তুটা হয়ে গেছেন, এইটা মাথায় রাখবেন, এই অ্যাপ্রোচটা মাথায় রাখবেন। আপনি নিজেই সেই বিষয়বস্তুটা হয়ে গেছেন, সেই বিষয়বস্তুটা আপনি নিজে হয়ে গেছেন। তার মানে কি, তখন আপনার ভয়েসটা দেখবেন অটোমেটিক সেটা অনুযায়ী চলছে। আপনার ভঙ্গিটা, ধরুন একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী টপিক পড়াচ্ছেন, তো এমনভাবে আপনি নিজে উপস্থাপন করছেন, আপনিই সেই নদীটা হয়ে গেছেন। এই যদি ভঙ্গি হয়, এটা প্রকাশের মাধ্যম, তখনই দেখবেন আপনার বিষয়বস্তুটাও প্রাঞ্জল হয়ে গেছে। সাধারণ বিষয়টাও কিন্তু তখন তার মধ্যে একটা রস চলে আসবে, একটা আকর্ষণ ক্ষমতা চলে আসবে। তাহলে এটা আর একটা গুরুত্বপূর্ণ দিক ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ভঙ্গি। এবং এই ভঙ্গির মধ্যেই আর একটা পার্ট বা আর একটা টপিক, আর একটা অংশ বলা যেতে পারে, সেটা হচ্ছে
চোখ, চোখের এক্সপ্রেশন এটা একটা দিক, মানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই সেটা আসে। আপনার চোখ কিন্তু খুব মানে একদম আপনার চোখে মুখে সেটা প্রকাশ পাবে, একটা প্রাঞ্জল, আমরা বলি না উজ্জ্বল, চোখটা খুব উজ্জ্বল রয়েছে, মানে আপনি একদম সাধারণ একটা ক্যাজুয়াল ভঙ্গিতে পড়াচ্ছেন এবং আপনি একটা খুব উৎসাহটা যেন চোখের মধ্যে দিয়ে প্রকাশ পায়, আপনি যে একটা উৎসাহিত, তাদেরকে একটা খুব আকর্ষণীয় টপিক তাদেরকে বলছেন, উপস্থাপন করছেন, আপনার চোখের মধ্যে সেটা প্রকাশ পাবে। এবং অবশ্যই প্রত্যেকের দিকে তাকিয়ে কিন্তু বলতে, এরকম নয় ধরুন ইন্টারভিউয়ারদের মধ্যে কেউ একজন আপনার সাথে বেশি ইন্টারাকশন করেছে, তারপরে আপনি ডেমো দিতে গেছেন, তার দিকেই আপনি দেখে বারবার পড়াচ্ছেন, এরকমটা কখনোই হবে না। যতজন থাকবেন প্রত্যেকের দিকে দেখে, তার মানে কি ক্লাসরুমের মধ্যেও আপনি প্রত্যেকটা শিক্ষার্থীর দিকে তাকিয়ে পড়াটা বলবেন। সাধারণ হয় কি, একটু পরিচিত ছাত্র বা ছাত্রী বা একটু যারা আগ্রহ থাকে, যারা একটু ভালো ছাত্রছাত্রী হয়, তাদের দিকে তাকিয়ে সাধারণত অধিকাংশ অনেকেই পড়ান, কিন্তু সেটা কখনোই মাধ্যম নয়। প্রত্যেকের দিকে তাকিয়ে চোখটা যাবে প্রত্যেকের দিকে, পড়াটা কিন্তু বলতে হবে। তাহলে এইগুলো একটা ডেমনস্ট্রেশন দেওয়ার সময় মাথায় রাখবেন। আপনার দিক থেকে এইগুলো, এবার হচ্ছে আমরা মোট 5টা ধাপে পুরো অংশটাকে কমপ্লিট করব, পড়ানোটাকে 5টা ধাপে কমপ্লিট করব। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে কি, মনোযোগ আকর্ষণ। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই শুরুতে গিয়ে কখনোই টপিক শুরু করে দেওয়াটা কাম্য নয়। মনোযোগ আকর্ষণ যেন প্রত্যেকটা টপিকে যখনই শুরু করছেন, মনোযোগ আকর্ষণ কিন্তু থাকতেই হবে, এবং সেটা খুব সাধারণ নয়। এটা অবশ্যই চেষ্টা করবেন, মানে আমি আর বলবো না যে একটু চেষ্টা করুন বা কিছু, অবশ্যই এখানে চেষ্টা করতে হবে যথেষ্ট যেন সেটা আকর্ষণীয় হয়। সেটা যে কোনো মাধ্যম হতে পারে। আমি ছড়া বলার কথা বলেছিলাম, মজার কিছু বলার কথা বলেছিলাম, বা এমন কিছু, এমন কমন কিছু যেটাতে ছাত্রছাত্রীরা খুব বেশি আগ্রহ অনুভব করে এবং চট করে তাদের মনোযোগটা পড়ার দিকে ফিরে যায়, বা তাদের কোথাও মস্তিষ্কটা অ্যাক্টিভ হয়ে যায়। তাদেরকে এখানে একটা এমন প্রশ্ন বা এমন ধরনের কিছু হলো, বা এমন ধরনের ধাঁধা বলা হলো, তারা সেটা ভাবতে শুরু করে দিল, অ্যাক্টিভ হয়ে গেল তারা। মনোযোগ আকর্ষণটা এরকম হবে। এই জন্য আমি ধাঁধার মাধ্যমে ছড়া বলার কথা বলেছিলাম, যাতে করে সেটা তাদের কাছে একটা আনন্দদায়ক বিষয় হয় এবং একই সাথে তাদের মস্তিষ্কটা সেখানে অ্যাক্টিভ হয়ে যায়, বা মনোযোগটা সেই দিকে চলে যায়। এটা হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। এটা হওয়ার সাথে সাথেই তারপরে টপিকটা বলবেন, তার আগে নয়। মনোযোগ আকর্ষণ হয়ে যাওয়ার পরে আজকের পাঠ হচ্ছে, তাহলে এটা দিয়ে শুরু হলো। তারপরে হচ্ছে পূর্ব পাঠ, পূর্ব পাঠের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়া, ওই যে বিষয়বস্তুটা, সেই সম্পর্কে তারা কি জানে, ছোট্ট অল্প একটু কানেক্ট করিয়ে দেওয়া, যে আগে তারা এটা হয়তো শিখেছে, তারপরের এটা অংশ, বা সেই সম্পর্কে তারা কি জানে। তাহলে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক, এটাও কিন্তু স্কিপ করে যাবেন না। তারপরে মূল পাঠ, মানে আজকের মূল পাঠের একটা সংক্ষেপ করতে হয়। আজকে আমরা কি কি শিখব, আজকে আমরা এই বিষয় শিখবো, সেটা ছোট্ট করে বলেন, অর্থাৎ মূল পয়েন্টের মূল জায়গাগুলো।
তারপরে কিন্তু মূল পাঠদান। এইখানে মানে ৩টে ধাপ পার হয়ে এসে তারপর মূল বিষয়টা আসছে। এটাতে ডিউরেশনটা সবচেয়ে বেশি হবে এবং তারপরে হচ্ছে সারসংক্ষেপ। একদম শেষে সংক্ষিপ্ত আকারে আবার পুরোটাকে চর্চা করিয়ে দেওয়া। তাহলে এটা হচ্ছে পদ্ধতি। বলুন। দেখুন আমি লিঙ্কটা দিয়েছি, ক্লাস তো করতেই পারেন, ভবিষ্যতেও আপনার এটা কাজে লাগবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এখন থেকে এগুলো দেখুন, অভ্যাস করুন বা মাথায় রাখুন বিষয়টা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি পার্সোনাল, হ্যাঁ, পার্সোনাল বিষয় পরে হবে। আমি আমি টপিকটা বলি। ঠিক আছে? পার্সোনাল বিষয় আমাকে জেনে নেবেন। হ্যাঁ, আমি টপিকটা বলে নিই। তো তাহলে সারসংক্ষেপ হলো, এবং এই জায়গাটাতে আপনারা মাথায় রাখবেন পাঠদানের ক্ষেত্রে এই জায়গাটা বেশি ডিউরেশন থাকবে। এইগুলো প্রত্যেকটা ছুঁয়ে যেতে হবে, টাচ করে যেতে হবে, এবং অবশ্যই শেষে কিন্তু সারসংক্ষেপ। এবং আপনাদের বলেছিলাম যদি আপনারা ডেমনস্ট্রেশন দেওয়ার পরে আপনারা এটুকু বলে নিতে পারেন, যদি আপনাদের সেই সময়টুকু না দেওয়া হয়, যে তারপরে আপনারা আর কি কি করতেন। সেটা মানে কৌশলে, সেটা এরকম নয় যে জোর করে আপনারা বললেন বা বলতে চেষ্টা করলেন, সেরকম কিন্তু নয়। এবার বোর্ডের কথায় আসি। অবিচ্ছেদ্য অঙ্গ একটা ডেমনস্ট্রেশন। বোর্ডের মধ্যে সেটা কোন টপিক তো বটেই ওপরে, কোন শ্রেণী, কোন তারিখ, সেই সবটা কিন্তু তার মধ্যে থাকবে। সঠিক ব্যবহার থাকবে বোর্ডটাকে। আমরা আগে থেকে প্ল্যানিং করে রাখবো বোর্ডের কোন দিকে কি লিখবো, কোন দিকে ছবি আঁকবো, কোন জায়গাতে কি থাকবে, সেটা আমাদের পূর্ব পরিকল্পিত থাকবে। হঠাৎ করে গিয়ে আমরা কোনো একটা জায়গাতে যা হোক লিখে দিলাম, এরকম নয়। পূর্ব পরিকল্পিত। বোর্ডের লেখা খুব স্পষ্ট হবে, হাতের লেখা খুব মুক্তোর মতো হবে এরকম নয়, সাধারণ হাতের লেখা হবে, কিন্তু সেটা যেন বোধগম্য হয়, এবং খুব ছোট যেন না হয় বা খুব বড় যেন না হয়। এইগুলো মাথায় রেখে, এবং বোর্ডের কোন সাইডে কি করব, ডান দিকে, উপরে, নিচে, মিডলে, কোন জায়গাতে কি করব, ডায়াগ্রামটা ঠিক কোন জায়গায় আঁকবো। যদি আমাকে ওয়ার্ল্ডের ম্যাপ আঁকতে হয় তাহলে সেটা কোন জায়গায় থাকবে, যদি ভারতের হয় কোথায় থাকবে, আলাদা আলাদা যদি কিছু ডায়াগ্রাম দেখাতে হয় সেটা কোথায় থাকবে, বা এক্সট্রা কিছু বোঝানোর জন্য একটা স্পেস রেখে দেওয়া। পুরো স্পেসটাকে আমি প্রথমেই ভর্তি করে দেব না, স্পেস রেখে দেওয়া, যাতে তাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটুকু ব্যবহার করতে পারি, সে সবটা কিন্তু মাথায় রাখবে। এটা হলো। এবং সময়টা মাথায় রাখবেন, অবশ্যই পূর্ব পরিকল্পিত থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি কারো কনফিডেন্সের অভাব থাকে তিনি কিন্তু পুরো টপিকটাকে লিখে ফেলতে পারেন, পার্ট পার্ট ভেঙে পুরোটাকে লিখে ফেলতে পারেন। ঠিক আছে? তাহলে পাঠদান, পাঠদান আপনি রেকর্ডিংটা দেখে নেবেন। ঠিক আছে? রেকর্ডিংটা দেখে নেবেন, অসুবিধা হবে না। তো এইগুলো, এবং আপনি কোন কোন শব্দ উচ্চারণ করছেন, আমি প্রথমে বলেছিলাম যে আপনি আপনার কথার ধরনের মধ্যে ভাবটা কিন্তু প্রকাশ পাবে। সুতরাং কি কি শব্দ আমি বলবো, সেই শব্দগুলো সঠিক শব্দ বেছে নেওয়া, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তো এই সমস্তটাই মাথায় রাখতে হবে। ওভারঅল আমি বিষয়টাকে বললাম, এবার এটাকে প্র্যাকটিক্যাল ইউজ করতে হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি
আমি আপনাদের একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো কীরকম সেটা হওয়া উচিত খুব অল্প সময়ের মধ্যে। আপনারা তো দেবেনই বা আগেও দিয়েছেন। আরও সেটা যেন ক্ষুরোধার হয়, কোথাও যেন সেই ভুল ত্রুটিগুলো না থাকে। যারা ক্লাস আগে করেছেন বা এগুলো নিয়ে চর্চা করেছেন সেই জায়গাগুলো বলবো। আপনাদেরকে বিভিন্ন ভুল ত্রুটি আগেও বলেছি, সেগুলো মাথায় রেখে, লক্ষ্য রেখে বা দরকার হলে সেই পুরাতন ভিডিওগুলো একটু দেখে নিয়ে কোথায় কী সমস্যা হচ্ছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন। ঠিক আছে? আজকে এইটুকুই বলবো। নেক্সট দিন থেকে আমরা অ্যাক্টিভলি এগুলো করা শুরু করে দেব। ওকে? আপনারা টপিক রেডি করে রাখবেন ডেমনস্ট্রেশনের জন্য এবং প্রশ্নোত্তরের জন্য সবটাই কিন্তু আগামীকাল থেকে সেটা শুরু হয়ে যাবে। তো সবটা রেডি করে রাখবেন। একদম যেমন ইন্টারভিউ নেওয়ার সময় প্রশ্নোত্তর এবং তারপরে ডেমনস্ট্রেশন সেটা সবটা কিন্তু করানো হবে। যেমন আপনারা রেগুলার করতেন সেভাবে কমপ্লিট সেটা আগামীকাল থেকে আবার নতুন করে সেটা শুরু হবে। আপনারা কিন্তু আর কোনো সেই ঘাটতি-খামতির জায়গা নয়, একদম পুরোপুরি। এবং আপনাদের যেটা বলেছিলাম যে পোশাকটা পরে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, সেটা কিন্তু সেটা পরেই আপনারা অভ্যাস করবেন অন্তত কয়েকটা। সেটা ঠিকঠাক আ উম দেখে নিয়ে বা সেটা ঠিক আছে কিনা সেটা করে নিয়ে আগে থেকে একটু অভ্যাস করে নেওয়াটা প্রয়োজন। ঠিক আছে? এগুলো মাথায় রেখে আপনারা করবেন। আ বাকিটুকু আপনারা জানেন কি এরপর সেটা প্র্যাকটিক্যালি শুরু হলে বাকিটা আবার চলে আসবে। ঠিক আছে তাহলে? আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।